নমস্কার। নির্বাচন মানে কিন্তু শুধু কে জিতল বা হারল তার অঙ্ক কষা নয়। নির্বাচন আসলে মানুষের রায়, তাদের সম্মিলিত ইচ্ছের একটা প্রতিচ্ছবি। আজকের এই বিশ্লেষণে আমরা ডেটা বা তথ্যকে ব্যবহার করব সেই রায়ের গভীরতা মাপার জন্য। আমরা দেখব কিভাবে ভোটের ফলাফল একটা অঞ্চলের শাসনের জন্য একটা রোডম্যাপ হয়ে উঠতে পারে। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং জনাদেশকে একদম ভেতর থেকে বোঝার একটা চেষ্টা। তো আজকে আমাদের আলোচনার পথটা কি? আমরা মোট 6টা ধাপে এগোব। প্রথমে বুঝব জনগণের রায়কে কিভাবে বিশ্লেষণ করা যায়। তারপর শুনব রঘুনাথপুরের মাটির গল্প। এরপরে থাকবে ভোটের ফলাফলের একেবারে চুলচেরা বিশ্লেষণ। মানুষের মনে জমে থাকা ক্ষোভের কারণগুলো আমরা খুঁজে দেখব। আর সবশেষে এই সব তথ্যের উপর ভিত্তি করে শাসনের জন্য একটা বাস্তবসম্মত নীলনকশা তৈরির চেষ্টা করব। আর শেষে থাকবে নেতৃত্বের দায়িত্ব নিয়ে জরুরি কিছু কথা। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব জনগণের রায়ের পাঠোদ্ধার। এখানে আমরা দেখব কিভাবে সংখ্যা আর তথ্য শুধু ভোটের ফলাফলই জানায় না, বরং জেতার রাস্তাটাও দেখিয়ে দেয়। আসল উদ্দেশ্য হল ডেটাকে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একটা আয়না করে তোলা। আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। এই বিশেষ অঞ্চলটিকে আমরা একটা কেস স্টাডি হিসাবে ব্যবহার করব আর বোঝার চেষ্টা করব এর রাজনৈতিক ও সামাজিক নারী স্পন্দন ঠিক কেমন। এবার আসা যাক রঘুনাথপুরের কথায়। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে তার মাটি, তার ইতিহাস আর সেখানকার মানুষের জীবনযাত্রাকে বোঝাটা সবচেয়ে জরুরি। তো চলুন রঘুনাথপুরের আরও গভীরে প্রবেশ করা যাক। রঘুনাথপুর শুধু একটা বিধানসভা কেন্দ্রের নাম নয়, এটা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জঙ্গলমহলের একটা অংশ। একটা সময় ছিল যখন মাওবাদী কার্যকলাপের কারণে এই অঞ্চলটার নাম সবার মুখে মুখে ঘুরত। এখানকার মানুষের জীবনের টিকে থাকার লড়াই আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা এমন একটা অনুন্নত এলাকা যা উন্নয়নের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। এই স্লাইডটা কিন্তু এখানকার রাজনীতির সবচেয়ে বড় সূত্র। দেখুন, মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, ভাবা যায় প্রায় 53% হলেন তপশিলি জাতি আর উপজাতির মানুষ। 32% এসসি, যাদের মধ্যে বাউরি ও বাগদি সম্প্রদায়ই প্রধান, আর 21% এসটি, মূলত সাঁওতাল সম্প্রদায়ের। এই সামাজিক গঠনটাই হলো রাজনৈতিক দলগুলোর কাছে মূল রণক্ষেত্র। এর মানে কি? মানে হলো যে দল এই বিশাল অংশের মানুষের আস্থা জিততে পারবে, খেলার অর্ধেকটা সেখানেই তার পকেটে। তাই এখানকার রাজনীতিতে পরিচয় আর সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের ছবিটা দেখলে বোঝা যায় লড়াইটা ঠিক কোথায়। পুরুলিয়া জেলাটা অনগ্রসর অঞ্চলের তালিকায় পড়ে, যা এর সামগ্রিক পিছিয়ে পড়া অবস্থাকেই তুলে ধরে। দেখুন, সাক্ষরতার হার রাজ্যের গড়ের থেকেও কম। এর মানে হল সুযোগের অভাব। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের মতো একদম বেসিক পরিকাঠামোয় যখন দুর্বল, তখন মানুষের প্রতিদিনের জীবনটা যে কতটা কঠিন সেটা সহজেই বোঝা যায়। এই সমস্যাগুলোর পেছনে আছে দীর্ঘদিনের অবহেলা আর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান। এই তথ্যগুলো আসলে শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের উন্নত জীবনযাপনের অধিকারের প্রশ্ন তুলে ধরে। এতক্ষণ তো আমরা প্রেক্ষাপটটা বুঝলাম। এবার চলুন একদম কাটাছেঁড়া করে দেখি ভোটের ফলাফলটা। কারণ সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না, শুধু তার ভেতরের গল্পটা আমাদের মন দিয়ে শুনতে হয়। 2021-এর ফলাফলটা দেখুন, একেবারে যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির প্রার্থী বিবেকানন্দ বাউরি পেয়েছিলেন প্রায় 44.5% ভোট, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাত্র 2.5% ভোটে পিছিয়েছিলেন। মানে এই আসনটা বিজেপি একরকম ছিনিয়ে নিয়েছে তৃণমূলের থেকে। এর পেছনে হয়তো রাজ্য সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আর বিজেপির নতুন সামাজিক সমীকরণের চেষ্টা কাজ করেছিল। তবে এত কম ব্যবধান এটাও পরিষ্কার করে দেয় যে তৃণমূলের মাটিও কিন্তু একেবারে আলগা হয়ে যায়নি। আর প্রায় 83% ভোটদান এটাই দেখায় যে মানুষ পরিবর্তনের জন্য কতটা উদ্গ্রীব ছিল। এই সংখ্যাটা দেখুন, 5323। এই একটা সংখ্যাই সবটা বলে দিচ্ছে। এটাই ছিল জয়ের ব্যবধান। এত কম ব্যবধানের একটা জয় প্রমাণ করে যে মানুষের রায় কতটা ঠুনকো। এটা কোনো একতরফা রায় নয়, বরং এটা একটা সতর্ক বার্তা। মানুষের আশা পূরণ না হলে এই রায় কিন্তু পরের নির্বাচনে খুব সহজেই উল্টে যেতে পারে। এখনকার যিনি বিধায়ক, তার প্রোফাইলটা দেখলে একটা বেশ ইন্টারেস্টিং ছবি পাওয়া যায়। তার শক্তি হল তিনি শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এবং নিজের বাউরি সম্প্রদায়ের মধ্যে তার ভালো সমর্থন আছে। কিন্তু দুর্বলতার দিকগুলো খুব স্পষ্ট। তিনি প্রথমবারের বিধায়ক, মানে প্রশাসনিক অভিজ্ঞতা কিছুটা কম। এই অনভিজ্ঞতা বড় কোনো প্রকল্প রূপায়ণ করতে বা জটিল সমস্যার সমাধানে বাধা হয়ে দাঁড়াতে পারে। তার উপর জয়ের মার্জিনটাও যেহেতু খুব পাতলা, তাই বিরোধী দলের চাপটা কিন্তু সবসময়ই থাকবে। ভোটের অঙ্ক তো অনেক হলো, এবার চলুন একটু মানুষের মনের কথা শোনার চেষ্টা করি। কারণ আসল রাজনীতিটা তো মানুষের ক্ষোভ, অভিমান আর বিশ্বাসের ফাটলেই লুকিয়ে থাকে।
ওগুলোই রাজনীতির ভবিষ্যৎ পথ ঠিক করে দেয়। এই কথাটা একবার ভাবুন, ভোটের জন্য টাকা লেনদেন। যখন সাধারণ মানুষের মনে এই ধারণাটা ঢুকে যায় যে তাদের ভোটটা স্রেফ একটা বিক্রির জিনিস, তখন কিন্তু গণতন্ত্রের গোড়াতেই ঘা লাগে। এই অবিশ্বাস একটা নীরব ক্ষোভের জন্ম দেয়, যা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভোটের বাক্সে তার বিস্ফোরণ ঘটতে পারে। মানুষের এই যে অসন্তোষ, তার শিকড় কিন্তু বেশ গভীরে। যেমন ধরুন, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যে ক্ষোভ, তার আঁচ এখানকার শিক্ষিত তরুণদের গায়েও লাগছে। তারা দেখছে যে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে। তীব্র বেকারত্ব তাদের হতাশাকে আরও বাড়িয়ে তুলছে, অনেককে কাজের খোঁজে রাজ্যের বাইরে যেতে বাধ্য করছে। এর সাথে যোগ হয়েছে জঙ্গলমহলের পুরনো হিংসার ক্ষত আর সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সিএএ বা এনআরসি নিয়ে চাপা টেনশন। সব মূলে একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো তো গেল বড় বড় ইস্যু, কিন্তু মানুষের রাগটা জমে ওঠে রোজকার ছোট ছোট সমস্যায়, যা তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। যেমন ধরুন, ভাঙাচোরা জাতীয় সড়ক। এটা তো রোজকার ভোগান্তি, যাতায়াতের সময় আর খরচ দুটোই বাড়িয়ে দেয়। বা রেশনের চাল, যা গরিব মানুষের অধিকার, তা নিয়ে অনিয়ম। এটা তো সরাসরি পেটে লাথি মারার মতো ব্যাপার। বন্যা নিয়ন্ত্রণের টাকা নয় ছয় বা মন্দিরের জমি নিয়ে বিবাদের মতো স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের উপর তাদের ভরসা অনেকটাই কমিয়ে দেয়। আচ্ছা, সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো, কিন্তু শুধু সমস্যা খুঁজলে তো হবে না, সমাধানটাও খুঁজতে হবে। একটা ভালো বিশ্লেষণ সেখানেই শেষ হয় না, সেখান থেকে একটা কাজের পরিকল্পনা শুরু হয়। এই স্লাইডটাকেই বলা যেতে পারে এই পুরো আলোচনার সারমর্ম। এটা কিন্তু শুধু কথার কথা বা প্রতিশ্রুতির ফুলঝুরি না, এটা একটা কংক্রিট প্ল্যান। দেখুন, প্রত্যেকটা প্রকল্পের পাশে তার আনুমানিক খরচ, সময়সীমা আর তার থেকে মানুষ কি পাবে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সব বলা আছে। যেমন জাতীয় সড়ক উন্নয়ন হলে বাণিজ্য বাড়বে, শিল্প পার্ক হলে স্থানীয় যুবকদের চাকরি হবে, সৌর সেচ পাম্প কৃষকদের আয় বাড়াবে, আর পাকা বাড়ি আর পাইপলাইনের জল মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে, আর এই ধরনের স্বচ্ছ পরিকল্পনা, যা মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতির উপর ভিত্তি করে তৈরি, সেই সাংবিধানিক মূল্যবোধকেই শক্তিশালী করে। আসল চ্যালেঞ্জটা হলো এই কাজগুলোর সময় আর দুর্নীতি ছাড়া শেষ করা, আর এখানেই একজন নেতার আসল পরীক্ষা। শুধু কাজ করলেই তো হবে না, মানুষের কাছে ঠিক বার্তাটাও পৌঁছে দিতে হবে। দেখুন, এখানে একটা দারুণ স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, নাম চতুর্মুখ মতবাদ। একদিকে শিবের মতো আগ্রাসীভাবে দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা, অন্যদিকে বিষ্ণুর মতো আইন শৃঙ্খলা আর স্থিতিশীলতার আশ্বাস দেয়া, আবার ব্রহ্মার মতো নতুন আইডিয়া দিয়ে তরুণদের কাছে টানা, আর সবশেষে মা দুর্গার মতো তপশিলি জাতীয় উপজাতির মানুষদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তাদের ভরসা জেতা। এই চারটে দিক মিলিয়েই একটা সম্পূর্ণ রাজনৈতিক বার্তা তৈরি হতে পারে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হলো নেতৃত্বের দায়িত্ব। কারণ নির্বাচন জেতা তো একটা ধাপ মাত্র, আসল পরীক্ষা শুরু হয় তারপর থেকে। পুরো আলোচনার সার কথা হল, রঘুনাথপুরের মানুষের রায়টা খুব ঠনকো। তারা একটা সুযোগ দিয়েছেন, কিন্তু এটা একটা শর্ত দেওয়ার সুযোগ। এটাকে ফাইনাল রেজাল্ট ভেবে নিলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে একটা পরীক্ষা, একটা কঠিন পরীক্ষা, যেখানে নেতৃত্বকে প্রতিদিন নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা মানুষের বিশ্বাস রাখার যোগ্য। জনপ্রতিনিধিদের দায়িত্ব হল মানুষের কথা শোনা এবং স্বচ্ছতার সাথে কাজ করা। তথ্যের অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা, এই দুটোই ভালো শাসনের ভিত্তি। এতেই মানুষের আস্থা বাড়ে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর এই প্রশ্নটা শুধু রঘুনাথপুরের জন্য নয়, আমাদের সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই প্রাসঙ্গিক। এখানকার ভবিষ্যৎ কোন পথে এগোবে? এটা কি শুধুই প্রতিশ্রুতির গোলকধাঁধায় আটকে থাকবে, নাকি এন্ডলিশ পারফরম্যান্স বা কাজের রাজনীতির দিকে এগোবে? এর উত্তরটা কিন্তু নেতাদেরই দিতে হবে, তাদের কাজের মাধ্যমে। আর তার বিচার করবেন সাধারণ মানুষ, সেই ব্যালট বাক্সের মাধ্যমে।